ওই জায়গা থেকে সে মিথ্যা কথা বলে ফেলছে যে না ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ। আপনার এই বুদ্ধিটা মাথায় আসলো কিভাবে? শরবত বানিয়ে নিয়ে যান তাহলে বেশি ভালো হয়। আপনার নাম ওয়াসা মিজান কেন? নাহলে এদের মতো ভদ্রলোকদের কাছ থেকে কোনো কিছু আদায় করা সম্ভব না। তাকসিমে খান তিনি বলেছিলেন যে আপনার মাথায় গোলমাল আছে। ডেঙ্গু শুরু তো হয় বাংলাদেশে 2000 সাল থেকে। নির্বাচন কেন করতে চাইলেন? 94 সালে আমি সরাসরি একটা রাজনীতিতে যুক্ত হই। 4 লাখ টাকায় নির্বাচন করতে পারবেন? 3.5 লাখ ভোটারের মানে ভোট পেয়ে যে নির্বাচিত হয় সে তো যত রকম অন্যায় অপরাধ তাই করে। সেই ধকল সামলাবেন কি করে? প্রত্যেকজনের হলফনামার সমস্যা আছে। এই 300 জন সংসদ সদস্যের মধ্যে একজন মিজানুর রহমান থাকলে কি সামগ্রিক দেশের পরিস্থিতি পাল্টাবে? জাতীয়ভাবে একটা তর্ক বিতর্ক হওয়া উচিত। ঢাকার কারওয়ান বাজার, ঢাকা ওয়াসার সদর দপ্তর, সেখানে সেই ভবনের নিচে দাঁড়িয়ে আছেন একজন মানুষ যার হাতে এক জগ পানি, কিন্তু পানিটি ঘোলা। তিনি এসেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে সেই পানি দিয়ে শরবত তৈরি করে খাওয়াতে। কেন তিনি এই কাজ করেছিলেন এবং সেই কাজ করার পর তিনি রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন, তার নাম মোহাম্মদ মিজানুর রহমান। এই নামে না চিনলেও যদি বলি ওয়াসা মিজান তাহলে হয়তো সবাই চিনবেন। আমাদের আজকের পডকাস্ট কথা চলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ মিজানুর রহমানকে। মিজান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম ওয়াসা মিজান কেন? হচ্ছে পানির অপর নাম তো জীবন, মানে পানি ছাড়া তো চলে না। তো সেই পানির যারা দায়িত্বে তারা যখন মিথ্যা কথা বলে এবং এই মিথ্যা কথার আগে যেই মানুষের জীবনযাপনের মধ্যে দিয়ে তাকে যেই দুর্বিষহ জীবনের মধ্যে পড়তে হয়েছে, তারপর যখন বলে যে আমাদের পানির অবস্থা শতভাগ ভালো, তখন একজন নাগরিক হিসেবে এবং একাধিকবার যখন ওনাকেই আমরা অভিযোগ জানিয়েছিলাম যে আমাদের এলাকার পানি ভালো না, তারপর যখন এটা বলে তখন আর ওই প্রতিবাদ ছাড়া কোনো উপায় ছিল না। এটা হচ্ছে যে প্রতিবাদ এমন অনেকই হয়, হয়তো বা মিডিয়ার কল্যাণে ওইটা অনেক বেশি প্রচারিত হয়েছে। তো এর চাইতে হয়তো আমরা আমাদের জীবনে বা আমার জীবনে অনেক ঝুঁকিপূর্ণ আন্দোলনের মধ্যে যেতে হয়েছে, কিন্তু এটা আমাদের যতটুকু মনে হয় যে এক হচ্ছে একটা গুরুত্ব আছে পানির। যারা ওইখানে মিডিয়া কর্মী ছিল তারাও অনেকে বলছে ভাই আমাদের এলাকার তো পানি ভালো না, মানে পুরো আসলে তো পুরো ঢাকার শহরের পানি, আবার যদি এক সেন্সে বলি পুরো বাংলাদেশের পানির অবস্থা খুবই খারাপ। তো ওই কারণে হয়তো ওইটা একটু বেশি আলোচিত হয়েছে। আপনার এই বুদ্ধিটা মাথায় আসলো কিভাবে? মানে হুট করে নাকি কেউ বুদ্ধি দিল? মানে বা আপনার কেন মনে হলো যে ওয়াসার এমডিকে আপনি এই ঘোলা পানি দিয়ে শরবত বানায় খাওয়ায় একটা আচ্ছা, প্রতিবাদ করবেন? যখন আলাপ হলো যে টিআইবি এবং ওয়াসা যে তর্ক বিতর্ক হচ্ছে, যে টিআইবি বলছে ওয়াসার পানি বিশুদ্ধ করার জন্য প্রতি বছর এত টাকার গ্যাসের অপচয় হয়, আর ওয়াসার এমডি স্বাভাবিক ওনার লাগার কথা, অনেক উনি দীর্ঘদিন ধরে আছে এমডি হিসেবে আছে, হয়তো ওনার লেগেছিল। ওই জায়গা থেকে সে মিথ্যা কথা বলে ফেলছে যে না ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ। তো এটা যখন আমরা শুনলাম, শোনার পর আমি একদিন বা 2 দিন একটু চিন্তা করলাম যে এরকম একটা কথা বলে ফেললো, আর আমরা এখানে এর ভুক্তভোগী, এবং এর যদি প্রতিবাদ না করি তাহলে তো এই কথা সত্য হয়ে গেল, তো মানে আমরা আরও ঝামেলার মধ্যে পড়ে যাব, পানির অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তখন আমি ফেসবুকের পোস্ট দিলাম যে এই ব্যাপারে ওয়াসার এটা নিয়ে আমরা আগামীকাল আমাদের এই দূষিত পানি নিয়ে যাব, আমার ছিল দূষিত পানি নিয়ে যাব। পরে এলাকার ছোট বোন তখন বলছে ভাইয়া না নিয়ে গেলে শুধু পানি না নিয়ে গেলে ওটা যদি আপনার শরবত বানিয়ে নিয়ে যান তাহলে বেশি ভালো হয়। আমার ওর বুদ্ধিটা বেশ ভালো লাগছিল। পরে ও সে আসছিল, আমাদের সাথে আসছিল, ওইভাবে আর কি এই আশা। আপনি ওই যখন এই ঘোলা পানি নিয়ে ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে গেলেন, এরপরে গণমাধ্যমে আপনাকে নিয়ে অনেক রিপোর্ট হয়েছে। কতটা কাজ হয়েছিল? খুব বেশি কাজও নেই, এবং ওনাদের কথা ছিল যে এই লাইন পুরনো লাইন, এই লাইন পরিবর্তন না করলে তা পানি ভালো পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে এখন নতুন লাইন বসানো হয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। এখন যদিও একটু সামান্য ভালো পানি আসছে, কিন্তু এই যে ভালো পানি যে আসছে মানুষের আস্থা এখন ফিরে আসে নাই। এবং এই ভালো পানি আনার জন্য যে লাইনের ব্যবস্থাপনা আমি নিজের চোখে দেখছি, আর এক ধরনের আক্ষেপ করছি, অনেক সময় অনেক কান্না চলে আসছে যে এত দীর্ঘদিনের পরে এত কষ্ট করলাম, করার পর যেভাবে লাইন বসাচ্ছে এটা সর্বোচ্চ 5 বছর টিকবে না। আবার আমরা একই রকম এই ঝামেলা পড়ে যাবো, ওয়াসার দূষিত পানির চক্রের মধ্যে পড়ে থাকবো আর কি। এই হচ্ছে অবস্থা আর কি। আপনাকে ওয়াসার ব্যবস্থাপনার পরিচালক সেই সময় যিনি ছিলেন তাকসিমে খান, তিনি বলেছিলেন যে আপনার মাথায় গোলমাল আছে। আপনার কি মাথায় কোনো গোলমালের জন্য এটা করেছিলেন আদৌ? আসলে দেশের যে অবস্থা, এই অবস্থা আসলে পুরো প্রত্যেকটা সমাজে এমন গোলমাল মাথা মানুষ দরকার, নাহলে এদের মতো ভদ্রলোকদের কাছ থেকে কোনো কিছু আদায় করা সম্ভব না। এখন আমার মাথায় গোলমাল আছে কিনা সে কি বলবো আর, মানে কি আদায় করা কি সম্ভব হইলো? ধরেন
না, আদায় করা সম্ভব হবে কিভাবে? যেমন আমাকে প্রায় একটা কথা শুনতে হয় যে, আপনার সংকট হচ্ছে লক্ষ, লক্ষ বা কোটি, কোটি মানুষের। আমারে প্রায় সময় বলতে হয়, আপনার কি ঠেকা পড়ছে? বা আপনার একাই ঠেকা পড়ছে নাকি আপনার কোনো উদ্দেশ্য আছে? যে আপনি একা চিল্লাচিল্লি করেন? এটা সত্য, কিন্তু আবার এই সত্যের পেছনে যেই ঘটনা আমাদের সমাজে বিরাজমান, যে ভয়ের সংস্কৃতি এই পরিমাণ আছে এবং এখনো আছে। এখনো আছে, নির্বাচনে আইসা আমরা বুঝতেছি। তো এই অবস্থার মধ্যে মানুষের জীবন জীবিকা, মানুষের ব্যস্ততা, মানুষের অসুস্থতা, এই সব কিছু মিলে দেখা যায় মানুষের ওই জীবনযাপনের মধ্যে গিয়ে তাকে নিজেকে দেখার জন্য বা নিজের পরিবারকে সামলানোর জন্য সে নানাভাবে সময় করে উঠতে পারে না। এটা যেমন দিক। আর ভয়ের দিকটা ভয়ঙ্কর মাত্রায় আছে, এই জন্য মানুষ আর ওই ঝুঁকিটা নিতে চায় না। আরেকটা ঘটনা মানুষের মধ্যে ঘটছে আমার মনে হয়, যে মানুষ মনে করে যে কিছু বলে তো কাজ হবে না, যে এটাই কপালের লিখন বা এটাই জীবন, এর মেনে নিব। এখন আমি একজন মানুষ হিসেবে তো আমার মনে হয় এটা জীবন না। জীবনটা আসলে অন্যায়ের প্রতিবাদ করা জীবন। এই জায়গা থেকে আর কি যা করার এই জায়গা থেকে চেষ্টা করি এবং লেগে আছে। আশা করি একসময় এইটা ভাঙবে মানুষের মধ্যে, এবং যখন ভাঙবে তখন বড় রকম কাজ হবে। নাহলে এমন সংকট চলতে থাকবে, আমাদের মতো কিছু মানুষ বলতেই থাকবে, মানে একটা চক্রের মতো ঘুরতেই থাকবে। আপনি তো ডেঙ্গু নিয়েও নানান রকম প্রতিবাদ করেছিলেন, আপনার মেয়ের একাধিকবার ডেঙ্গু হয়েছে। এর আগে আপনি বলছিলেন যে আরও নানান রকম প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে আপনি যুক্ত ছিলেন। কোন কোন জায়গায় আপনি সক্রিয়ভাবে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন? ডেঙ্গু নিয়ে কি করেছিলেন? ডেঙ্গু নিয়ে যেমন ডেঙ্গু শুরু তো হয় বাংলাদেশে 2000 সাল থেকে। আমার এখন মনে পড়ে, আমার 3 বন্ধু কক্সবাজারে গিয়েছিলাম ডেঙ্গু সচেতনতার জন্য। সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের ব্যানারে আমরা গিয়েছিলাম, ওনাদের সহায়তা নিয়েছিলাম। সেটা 2002-এর কথা। তারপরে ওই সময় আলোচিত হয়েছে এবং তখন একটা আলাপ ছিল যে ডেঙ্গু হচ্ছে ধনী এলাকার রোগ, যেমন গুলশান বনানী এই অঞ্চলের কথা বলতো। কিন্তু একটা সময় দেখা গেল ওইটা ধনী এলাকা থাকে নাই, গ্রামগঞ্জে পাড়া মহল্লায় যে দরিদ্র এলাকায় সেখানে চলে গেছে। আমাদের এলাকায় ডেঙ্গুটা বেশি মাত্রায় আসে 2018 সালে। যেমন 2018 সালে প্রথম আমাদের এলাকায় একজন ডেঙ্গু, মানে জুরাইনে? হ্যাঁ জুরাইনে, আমাদের এলাকার জুরাইনে। ওইখানে 2018 সালে একজন বাচ্চা মারা যায়। তখন থেকে আমরা ওই এলাকার বেশি সোচ্চার হয়েছে, এবং ওই এলাকায় সোচ্চার হতে গিয়ে আমি ডেঙ্গুর পুরো ঢাকা সরেই নানা জায়গায় বিভিন্ন জায়গায় যাওয়া হতো, এবং এখানে গিয়ে আমি ডেঙ্গুর যে উৎসের জায়গাগুলো আমি খেয়াল করতাম। এবং তখন তো একদম পুরো ঢাকাই অবস্থা খারাপ। তখন মানুষের পুরো ঢাকার জন্য এই অবস্থা, তাহলে পুরো বাংলাদেশের অবস্থা খারাপ। তাই আমি একটা ক্ষুদ্র ব্যবসা করি, সেই ব্যবসা অনুযায়ী আমার ব্যবসার সুবাদে আমার যেতে হয় এই রাজশাহীর একটা বাঘা অঞ্চলে। সেই এলাকায় গত বছরের আগের বছর বেশ মানুষ মারা গেছে ডেঙ্গুতে। তো সেটার একটা ভয়াবহ অবস্থা চলছে সারা বাংলাদেশে। তো আমাদের এলাকায় যদি বিশেষভাবে সমস্যা হচ্ছে, আমাদের এলাকাটা একটু নিচু এলাকা বলে, ডিন্ডি বাঁধের ভিতরে। তো ওইখানে মূল সমস্যা হচ্ছে পয় নিষ্কাশনের সমস্যা। পয় নিষ্কাশন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না ভালো হওয়ার ফলে ওখানে বাসা বাড়িতে পানি জমে থাকে। জমে থাকার কারণে মশা উৎপাদন তো একবার উর্বর ক্ষেত্র, তো ওইখানে সংকট আরও বেশি। তো বেশি হওয়ার ফলে আমাদের এই গত 18 সাল থেকে এই যে গত বছর এই বছর পর্যন্ত আমার ধারণা 200-এর অধিক মানুষ মারা গেছে। এখন এই যে ধারণা কথাটা কেন বললাম? ধারণা বললাম এই জন্য, ডেঙ্গু আক্রান্ত হলে মানুষ লুকায় যায়, ছেপে যায়। ছেপে যাওয়ার কারণ হচ্ছে সিটি কর্পোরেশন তার দায়িত্ব ঠিকঠাক যথাযথভাবে পালন না করে ওনারা করছে কি, যেই বাসায় পানি জমে বা কোনো একটা সমস্যা হলে ওনারা জরিমানা করে দিত, ম্যাজিস্ট্রেট চলে যেত। ওই কারণে মানুষ আর ডেঙ্গুর বিষয় নিয়ে আলাপ করতে চায় না। জ্বর হলে বলে জ্বর হয়েছে, কিন্তু ডেঙ্গু নাই। কিন্তু আমরা খুঁজে দেখছি, যেমন 2023 সালে সম্ভবত প্রায় আমাদের ওয়ার্ডটা, শুধু জুরাইনের হতে 4টা ওয়ার্ড, আর ঢাকা 4-এ হচ্ছে 9টা ওয়ার্ড। ওই জুরাইনের মধ্যে 4টা ওয়ার্ডে আমরা একটা ওয়ার্ডে খোঁজখবর নিতে পেরেছিলাম। এই 53 নম্বর ওয়ার্ডে, আমি যে ওয়ার্ডে থাকি, সেখানে প্রায় 20-এর অধিক মানুষ মারা গেছে আমরা যতটুকু খোঁজ পেয়েছি। আর খোঁজ না পারে সেটা আরেকটা বিষয়। তো এই অবস্থা দেখে আমরা ওইখানে মধ্যে হচ্ছে যে ডেঙ্গু পরিস্থিতি ভয়ঙ্কর রকমভাবে করছে। আর ডেঙ্গুর সাথে একটা হচ্ছে কি, এই ডেঙ্গু তো একটা ব্যয়বহুল জিনিস। এই কারণে বহু মানুষ মানে চিকিৎসা থেকে বাইরে চলে গেছে। যেহেতু ওই অঞ্চলে গরিব মানুষের বসবাস বেশি, সর্বোচ্চ চিকিৎসাটা আমাদের এখানে সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে এই ফার্মেসিতে। আর এর চাইতে বড় একটা অংশ ঘরের মধ্যেই, সে ডেঙ্গু নিয়েই, জ্বর নিয়েই সে ঘরের মধ্যে ছিল। তারপরে আশেপাশে যেই হাসপাতাল আছে সেগুলা, আর সরকার যেখান থেকে তথ্য নেয় সেই সব জায়গায় খুব কম মানুষই যেতে পারছে। আপনার এই যে নানান সামাজিক সংকটে আপনার যে প্রতিবাদ কিংবা বিক্ষোভের ধরন, আপনার মানে জীবনের কোন ঘটনা ঠিক এগুলো করার জন্য উদ্বুদ্ধ করে? মানে সমাজের তো আরও হয়তো 100 জন মানুষ আছে, আপনার চেয়ে গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা তো এই প্রতিবাদ করেন না। আপনাকে কি এমন এই কাজগুলো করতে ড্রাইভ করে? যেমন আমরা যে এলাকা থাকি, ডিএনডি বাঁধ, 1988 সালে বন্যা হয়েছিল। ওই বন্যার সময় আমাদের বাঁধের ভেতরে পানি ঢুকে যেত। ওই বাঁধের ভেতরে পানি আটকানো শুরু হয়েছিল, যে বাঁধের উপরে
এই বস্তা দিয়ে বাদ দেওয়া, বালির বস্তা দিয়ে বাদ দেওয়া। জিও ব্যাগ। হ্যাঁ, জিও ব্যাগ না, ওই সময় মানুষের বাসা থেকে, আমরা সেটাই বলছি, মানুষের বাসা থেকে ব্যাগ সংগ্রহ করে করে আচ্ছা। আমাদের বড় ভাইদের কাছে আমরা নিয়ে যেতাম এবং ওখানে বালি ভরতাম আর তাদের কাছে দিতাম। তখন আমি খুবই ছোট, তখন দিতাম, তারা ওই বস্তা দিয়ে পুরো ডিন্ডি বাদ, একেবারে মানুষের সহায়তা। তখন এরশাদ সরকার ক্ষমতা ছিল, সরকারের কোনো রকম সহায়তা ছিল না, মানুষের সহায়তায় ওই বাঁধকে আমরা পুরোপুরি রক্ষা করতে পেরেছিলাম, যে ভেতরে পানি ঢুকতে পারে না, ঢুকলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। ওইটা হচ্ছে একটা দিক। তারও আগে আমার মনে হয় ছোটোবেলা, আমি মনে হয় এখন আমার ঠিক মনে পড়ছে না, কোনো একটা দলের বা কোনো একটা মিছিল করেছিলাম, যেখানে মিছিল করার পরে চকলেট দিত, ওইগুলা থেকে আর আসলে করা। তারপরে 88 সালের পর দীর্ঘদিন একটা গ্যাপ ছিল, ওইভাবে সমাজের কাজে খুব একটা আসি নাই। এরশাদ বিরুদ্ধে এই মুভমেন্টে তখন আমি খুবই ছোট, তারপর খুব একটা আসা যাওয়া হয় নাই। 94 সালে আমি সরাসরি একটা রাজনীতিতে যুক্ত হই, ছাত্র সংগঠনের সাথে ছিলাম। সেই কোন ছাত্র সংগঠন? সেটা ছাত্রলীগ। আচ্ছা। সেটা 94 সালে যুক্ত হওয়ার পরে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসে। 97-98 সাল পর্যন্ত আমি করতে পেরেছিলাম, এরপর আর করা যায় নাই। কারণ তখন রাজনীতির মধ্যে আমি যে আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম তার ধারে কাছে নাই, ওখানে রাজনীতির রও নাই, ওখানে যত রকম লুণ্ঠন লুটপাট বা ঠকবাজি বা মানুষের সাথে না থাকা, ওটার পর আর ওই দলটা করা হয় নাই। ছেড়ে দেওয়ার পরে আজ পর্যন্ত আর কোনো দলে যাওয়া হয় না। কিন্তু ওই যে মানুষের একটা তাড়না কাজ করে, আরেকটা তাড়না কাজ করে, আর একটা সময় আমরা অবশ্য ছোটোবেলা থেকে আমি নিজেও সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হয়েছি, আমরা পারিবারিকভাবে। তো সবসময়, যেমন তখন আমার বয়স 4-5 বছর হবে, আমাদের পাশে একটা ক্লাব ছিল, আমাদের ক্লাবের আমাদের বাড়ি ছোট, তারপর ক্লাবের আমাদের বাড়ির একটা অংশ ক্লাব জোর করে নিয়ে যায়। তখন দেখছি সমাজের প্রভাবশালীরা এর সাথে জড়িত। তখন থেকে একটা ওই যে ভেতরে একটা হীনমন্যতা কাজ করতো বা খারাপ মানুষ কাজ করতো, খারাপ মানুষের যেই প্রভাব নিজের জীবনে আসে। তো মানুষের জীবনে অনেক রকম এই স্বপ্ন থাকে না, বা কি বড় হলে কী হবে, ওই পরিস্থিতি পরে আমার কাছে মনে হয়েছিলাম বড় হয়ে পুলিশ হবো, পুলিশ হয়ে এইরকম মানুষকে সাহায্য করবো। পরে যখন বড় হলাম দেখলাম আসলে পুলিশের ক্ষমতা নাই, তখন কি করব না করবো এগুলো নিয়ে সমাজের সাথে লেগে আছি। সমাজে নানা রকম কাজে সাধ্যমতো চেষ্টা করি, কোনো সাধ্যের বাইরেও চেষ্টা করি। করতে করতে এক সময় মনে করলাম যে ডকুমেন্টারি করে এইগুলো মানুষের তুলে ধরবো। দেখলাম ওইখানে নানা রকম খরচ টরচ আর পারলাম না। তারপরে এর আগে এই চারুকলায় ভর্তি হতে গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাও নানা কারণে হয় নাই। তারপরে কিছুদিন পরে এই সাংবাদিকতা গেলাম, একটা কাজ করতে 6 মাসের মধ্যে ছিলাম। পরে মনে হলো যে আসলে এই আমার যেই অবস্থা, আমার জায়গা থেকে রাজনৈতিক কর্মী হিসেবে সবচেয়ে সুবিধাজনক, কারণ এখানে অনেক জায়গায় কাজ করতে গিয়ে দেখছি স্বাধীনতার জায়গাটা খুব দুর্বল। আমার মনে হচ্ছে এইখানে যদি ঝুঁকি নেওয়া যায় তাহলে এইখানে কাজ করার জায়গা আছে। ওই ঝুঁকি নেওয়ার জায়গা এবং কাজ করার জায়গা বা স্বাধীনভাবে কথা বলার জায়গার মতো আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত লেগেছে। এবং এখন পর্যন্ত মনে করছি আমি নির্বাচনে আসছি, আমি ওই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও স্বাধীনতা আছে, যে আমার মৃত্যুর ঝুঁকি আবার লোভ যদি সামলাতে পারি তাহলে অনেক কিছু করা সম্ভব। নির্বাচনের প্রসঙ্গ ঢুকবো, এটা নিয়ে একটু আলাদা করেই বলবো, কিন্তু এই যে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে সন্তান 3 জন আর বউ বাচ্চা 3 জন, আর আমরা সব মিলে, মা বেঁচে আছে, মা অবশ্য আলাদা থাকে, আর আমরা হচ্ছে 3 মেয়ে আর আমার স্ত্রী, আমরা এই 5 জন। আপনার এই যে সামাজিক সংকট নিয়ে আপনার এক ধরনের যে পাগলামি, এইটা আপনার পরিবার কিভাবে দেখে, আপনার স্ত্রী সন্তানরা কিভাবে দেখে? আমার বউ বলে যা করস ভালো মতো করিস, আর মেয়েরাও মানে তারা এক ধরনের ভালোভাবেই নেয়, না নিলে আমার পক্ষে করা আসলে কঠিন হতো, অথবা পারিবারিক যে একটা দ্বন্দ্ব তৈরি হয় ওইটা হইতে হয়, ওইটা হয় নাই, ওরা যথেষ্ট ভালোভাবেই নেয়। যেমন আচ্ছা, ওইটা আরেকটা নির্বাচনের সময় বলবো। আপনার যে কাজগুলো করেন, আপনার তো একটা আর্থিক সংস্থানও দরকার, সেইটা কি আপনি যে পেশায় আছেন সেটা দিয়ে এইটা ম্যানেজমেন্ট করতে পারেন? না, আমরা যা কাজ করি সেই খরচটা আমাকে দিতে হয় না, আমার সেই খরচটা আসে সমাজের মানুষের কাছ থেকে। যদিও আমরা যা কাজ করি এখানে খরচ খুব কম হয়, এই জন্য আমাদের যতটুকু খরচ হয় মানুষের চাইলেই পাওয়া যায়। আর টুকটাক কিছু হয় আমার কাছ থেকে, এটা হয় নানাভাবে, হয়তো ভাবি এটা খরচ করি পরে তুলে নেব, এটা হয় না, পরে আর হয় না, এটা খুবই সামান্য, ওইটা আটকায় না। এবার নির্বাচন প্রসঙ্গে আসি। আপনি আসন্ন 13th জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 4 আসন থেকে, মানে জুরাইন পুস্তকালয়ের ওই আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। নির্বাচন কেন করতে চাইলেন? আমাদের এই সিস্টেমে মানুষের জন্য কিছু করতে হলে এখন পর্যন্ত মানে স্বীকৃত পথ হচ্ছে নির্বাচন, মানে জনপ্রতিনিধি হয়ে কাজ করার অনেক সুযোগ আছে। তো ওই জায়গা থেকেই আমাদের নির্বাচন করতে আসা, এবং এই নির্বাচনের করতে আসার পেছনে যেগুলা বাস্তবিক অর্থে আসলে সমাজে যেগুলো বিদ্যমান, যেমন নির্বাচন করতে হলে অনেক টাকা লাগবে, নির্বাচন হলে প্রভাব প্রতিপত্তি লাগবে, আর সংসদ ইলেকশন তো আরও ভয়ঙ্কর বিষয়, ভয়াবহ বিষয় মনে হয়।
কিন্তু আমরা যেই এলাকায় কাজ করি সেই এলাকার একটা ওয়ার্ডে আমি থাকি, কিন্তু আমাদের এই ঢাকা ৪-এর ৯টা ওয়ার্ড, ৯টা ওয়ার্ডের সংকট প্রায় একই রকম। আমরা নানা সময় কাজ করছি, কাজ করে যারা দায়িত্বে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাদের কাছে যাচ্ছি, গুরুত্ব দেয় না। যেমন সর্বশেষ আমি জুলাই আন্দোলনের পরে ২৪ সালের নভেম্বর ডিসেম্বর মাসে আমি ওয়াসার এমডি তিতাস গ্যাসের এমডির সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি যেহেতু সময় অল্পের ব্যাপারে বলছি, অসুবিধা উনি নেই, আমাকে সময় নিয়ে চিন্তা করবেন না। উনি আমাকে বলছে যে আপনি কি কাউন্সিলর? আমি কি না। বলে এমপি? আমি কি না। তারপরে মানে ওনার কথাটা এমন যে তাহলে আপনি আসছেন কেন? যে এটা তো সাধারণত এরকম না হলে কেউ আসে না, বা আসলে ওটার কোনো আসলে কিছু হয় না। এটা আমরা জানতাম, কিন্তু তারপরে গিয়ে দেখলাম তাদের কোনো মানসিক ধরন পরিবর্তন হয়েছে কি না। তো এই জায়গাটাকে এইটা একটা বিষয় কাজ করছে। তাহলে তা এই করে দেখি ওইখানে দায়িত্ব নিয়ে দেখি, বা মানুষের কাছে বলি যে ভাই আমাদের আমরা আপনাদের জন্য কাজ করতে চাই, কিন্তু এই ক্ষমতা নাই বলে আমাদের কথা শোনে না। এখন মানুষের কাছে বলবো, মানুষ যদি মনে করে যে এদেরকে ক্ষমতায়িত করতে পারলে মানুষের লাভ হবে, উপকার হবে, তো ওই জায়গা থেকে একটা নির্বাচন করতে আসা, যে আমরা যাই করি এই কাজগুলোকে আরও শক্তি নিয়ে করতে চাই। আর আমার একটা বড় রকম একটা ইমন হয়েছে এই কাজ করতে গিয়ে, যে আমরা আহ্বান করব সে যেই হোক, যে আমাদের প্রার্থী ৮ জন আজকে দেখলাম সর্বশেষ। আমি আমাদের ঢাকা ৪-এর ভোটারদের একটা আহ্বান করব যে আপনারা একজন এমপিকে সর্বোচ্চ ভোট দিয়ে পাঠান, যেন পুরো বাংলাদেশের একটা ইতিহাস হয় যে বা মানুষ জানে যে এই অঞ্চলের মানুষের এমপি হচ্ছে সর্বোচ্চ ভোট পেয়ে। তখন সর্বোচ্চ ভোট পেয়ে তার কাজটা কী হবে? আমরা অতীতে কী দেখছি, সর্বোচ্চ মানে ভোট পেয়ে যে নির্বাচিত হয় সে তো যত রকম অন্যায় অপরাধ তাই করে। কিন্তু আমাদের কথা হচ্ছে সর্বোচ্চ ভোট পেয়ে সে নির্বাচিত হোক। এই নির্বাচিত ব্যক্তি যেহেতু মানুষের জীবন জীবিকা সামগ্রিকভাবে সে আটকে আছে, মানুষের তার সংকটটা সে বলতে পারে না। তো আমাদের এই সর্বোচ্চ ভোট পাওয়া এমপি যেন এই প্রত্যেকটা মানুষের সংকটটা যেন সে জায়গা মতো গিয়ে বলতে পারে, এবং ওই বলার সময় যেন ওই সংশ্লিষ্ট দপ্তর মনে করে ওই লোক কিন্তু সর্বোচ্চ ভোটের এমপি, এবং উনি কিন্তু মানুষের সাথে লেগে আছে। যদি আমি কথাটা না শুনি তাহলে আমার এর জন্য হিসাব দিতে হবে বা জবাব দিতে হবে। এই আহ্বানটা আমরা পুরো আমাদের অঞ্চলে করব। আপনি কি নিজেকে সেই মানুষটা মনে করেন যাকে সর্বোচ্চ ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে আপনার এলাকার জনগণ? যেমন একটা কথা গুরুত্বপূর্ণ, এটা আমরা আমি বলছি, কিন্তু এইভাবে আসে না হয়তো কথাটা। আমি মনে করি আমাদের এলাকায় ভোটার ৩.৫ লক্ষ প্লাস, কিন্তু মানুষ বসবাস করে প্রায় ১৫ লক্ষের অধিক। এবং এই ১৫ লক্ষ অধিক, অথবা যদি ভোটার অধিক ৩.৫ লক্ষ মানুষের মধ্যে যদি যোগ্যতার বিচারে আমার মনে হয় ৩.৫ লক্ষ সর্বশেষ যোগ্য মানুষটা আমি মনে হয়, এটা মানে বিনয় করে বলছি না, তাই মনে হয়। তো এই যে এখন শত হাজার যোগ্য মানুষ আছে, নানা বাস্তবতা তাদের সামনে আসে নাই। যে আমাদের নির্বাচনে আসার একটা অন্যতম কারণ হচ্ছে যে সাধারণরা অনেক বড় দায়িত্বে আসতে পারে বা ভাবতে পারে, চিন্তা করতে পারে, এই একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এখানে অনেক মানুষ আছে, অনেক জ্ঞানী, অনেক যোগ্যতা সম্পন্ন, আমরা এই প্রশ্নের উত্তর তাদের কাছে ছাড়বো। যদি সেই মানুষ মনে করে আমাদেরকে, যদি মনে করে আমরা একেবারে আক্ষরিক করতে বলতে পারি, আমরা সেটা জীবন দিয়ে হলেও চর্চা করব। কারণ এই চর্চার পেছনে কারণ হচ্ছে আমি কাজ করতে গিয়ে মানুষের অসহায়ত্ব, দুঃখ এগুলো বুঝি, উপলব্ধি করি আর কি। ওই উপলব্ধির জায়গা থেকে, বোঝার জায়গা থেকে এখানে আসা। এখন তাই আরেকটা আমরা কথা বলি, আমরা নির্বাচিত হই আর না হই, আমরা লেগে থাকবো। না মানে আমরা তো শুনি ভোট একটা ডিফারেন্ট ইকুয়েশনের বিষয়, ভোট একটা ভিন্ন ধরনের রাজনীতি। আপনি প্রাথমিকভাবে তো আপনার নমিনেশন বাতিল হয়েছিল, কারণ আপনি যে ১% ভোটারের সমর্থন সেটি আপনি জোগাড় করতে পারেননি, সেটি পরে পেরেছেন। তো ১% ভোটারের সেই সমর্থন জোগাড় করতে গিয়েই যদি আপনাকে গলদঘর্ম হতে হয়, সেখানে আপনি নির্বাচনে জেতার সাহস দেখান কী করে? এই ১% ব্যাপারটা হচ্ছে কি, যেমন ভোটের আগে ভোট, এবং বাংলাদেশের যে একটা ভয়ের পরিস্থিতি আছে, এই পরিস্থিতির মধ্যে আসলে ১% না, আমার মনে হয় যদি ৫০০ ভোটারের সাক্ষ্য নিতে বলতেও এটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। যদি আমার সময় স্বল্পতার কারণে প্রথমে পারি না, কিন্তু দ্বিতীয় স্টেপ আমরা পেয়েছি। পাড়ার ক্ষেত্রে কয়েক রকম ঘটনা করছে, অনেকে স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে স্বাক্ষর, নিজেরা জোগাড় করে দিয়েছে, এটা যেমন একদিকে ছিল, আবার অনেকে ভয় পাইছে। যেমন আমার অনেক কাছের মানুষও স্বাক্ষর দিতে পারে নাই, বলে তোমরা ভোট দিব, আর অথবা আমি ৫০টা ১০০টা ভোট জোগাড় করে দিব, কিন্তু বাবা আমি ভাই বা বন্ধু আমি স্বাক্ষরটা দিতে পারলাম না। এইরকম ঘটনা ঘটেছে। আপনি আপনার নির্বাচনী হলফনামায় যেখানে নির্বাচনী ব্যয় নির্বাহের কথা লিখেছেন, সেখানে আপনি লিখেছেন আপনার নিজের কাছ থেকে ২ লাখ টাকা এবং আপনার আত্মীয়স্বজন নয় এমন একজনের কাছ থেকে, যার নাম মতিয়ার রহমান, তার কাছ থেকে ২ লাখ টাকা নেবেন। তিনিও জুরাইনের বাসিন্দা। ৪ লাখ টাকায় নির্বাচন করতে পারবেন ৩.৫ লাখ ভোটারের? প্রথমত এই হলফনামাটা নিয়ে জাতীয়ভাবে একটা তর্ক বিতর্ক হওয়া উচিত। এটা আমার মনে হয় হলফনামাটা প্রত্যেকটা ইমানের সমস্যা আছে, প্রত্যেকজনের হলফনামার সমস্যা আছে। আমার মনে হয় না, আমি মোটামুটি নিশ্চিত
আমার ক্ষেত্রে হলফনামা যা আছে ঠিকঠাক নাই। মানে এই হলফনামা নিয়ে এরকম মিথ্যা একটা আশ্বাস দিয়ে মানুষের কল্যাণ করা, এটা একটা হাস্যকর না, শুধু এটা একটা অন্যায়, অপরাধ। এটাকে দ্রুত আগামী সংসদে এইটা একটা সমাধান হওয়া উচিত, যে এইরকম এই মিথ্যা কথা বলে মানুষের এই, হয়তোবা আমরা বললাম যে আমরা মিথ্যা কথা বলে ৩০০ জন এমপি হলাম, ৩০০ জন মিথ্যাবাদী, কিন্তু এই দেশে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সত্যবাদী আছে, তো তাদের প্রতিনিধি হওয়া এটা তো খুবই একটা বিশ্রী একটা অবস্থা। হলফনামা যা আছে এটা আসলে চলে আসছে নানা বাস্তবতা, যেমন আমাদের এখানে নাম আসলে আরেকটা, কিন্তু ওই যে আমাদের অনেকে হয়তো সময়ের কারণে চলে আসছে মতিউর রহমান। আসলে আমরা ইলেকশন করবো, আমার ইলেকশনের এইবারে আলোচনা আসছে যে মানুষের গণচাঁদা নিয়ে একটা আলোচনা আসছে, কিন্তু আমরা 2015 সালে কাউন্সিল ইলেকশন করেছিলাম। সেই কাউন্সিল ইলেকশনে এই 2 ঘন্টা ভোট মানুষ দিতে পেরেছিল, তারপর দিতে পারেনি। তখন আমরা 1000 খানিক ভোট পেয়েছিলাম 2 ঘন্টায়। মানে আপনি ইলেকশন করেছেন? হ্যাঁ, কাউন্সিল হ্যাঁ। ইলেকশন। তখন আমাদের একটা ইলেকশনের আগে মিটিং হয়েছিল। মিটিংয়ে বললো যে আমাদের ইলেকশন করা দরকার। তো আমাদের পক্ষ থেকে কী করবে, বললো যে মিজান যেহেতু আমাদের সাথে সক্রিয় আছে মানুষের সমাজে, তাহলে আমাদের পক্ষ থেকে মিজান নির্বাচন করুক। এই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলো। পরে আমার কথা বলতে বললো, আমি বললাম 2টা শর্তে রাজি আছি। এক হচ্ছে আমি 1 টাকাও দিতে পারবো না, আর 2 হচ্ছে নির্বাচন দাঁড়াতে বললে আমি পরে আর বসতে পারবো না। এই 2টা শর্ত রাজি হলে আমি আপনাদের হয়ে আমি নির্বাচন করবো। তো আমরা নির্বাচন করছি। ওই নির্বাচনে প্রায় আমরা 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের। আমি আসলে 1 টাকাও দিই নেই। ওইটা পুরোটাই মানুষের টাকা। সর্বনিম্ন চাঁদা হয়তো 10 টাকা, সর্বোচ্চ চাঁদা ছিল 20,000। এর মধ্যে নির্বাচন হয়েছে। এইবার ইলেকশনে চাঁদা সংগ্রহ করতে গিয়ে এবার আমার একটু সংকোচ কাজ করছে, যে মানুষ তো চাঁদা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমিও তো এই এলাকার একজন মানুষ। তা আমি এবার শুরু করছি নিজে 500 টাকা চাঁদা দিয়ে। মনে হয় ওই আর 500 টাকার বাইরে মনে হয় দিতে হবে না। আসলে আমরা নির্বাচনটা করবো মূলত গণচাঁদাই। এখানে যাই লেখা থাক এখন পর্যন্ত আমরা যেমন আমরা যেদিন আমরা এই কাগজপত্র জমা দিব, সেদিন আমাদের দরকার ছিল 50,000 টাকা হচ্ছে এই কি বলে জামানত, আর আনুষঙ্গিক 10,000 টাকার মতো লাগবে। তখন আমাদের কাছে ছিল 10,000 টাকা। পরে আমরা একটা ফেসবুকে পোস্ট দিলাম। পোস্ট দেওয়ার পর এই 2 দিনের মধ্যে আমরা 1,70,000 টাকার মতো পেয়েছি। এই 60-70,000 টাকার মতো। আর এই পর্যন্ত আজকে পর্যন্ত প্রায় 80-90 হাজার টাকার মতো খরচ হয়েছে, আর বাদবাকি 1 লক্ষ টাকার উপরে এখনও আমাদের কাছে আছে। এবং এই টাকার হিসাবটা আমরা যেমন বলতে চাই, আমি ব্যক্তিগত যদি আমাকে প্রশ্ন করেন, অনেকগুলো কথা আমার আছে, জানি না আমার বন্ধুরা যারা নির্বাচন করছে ওরা মানবে কিনা। আমি এই নির্বাচনে আসার অন্যতম সাহস পেয়েছি এখান থেকে, যে প্রার্থী হিসেবে এই কথা আমি এগুলো বলতে চাই, এবং আমার মনে হয়েছে যে এই কথাগুলো বলার জন্য আমার প্রার্থী হওয়া দরকার। তো সেক্ষেত্রে আমরা পুরোপুরি স্বচ্ছতা জবাবদিহিতে চর্চা করব। প্রয়োজনে 1 পয়সার আমরা হিসাব দিতে চাই, এবং যত কম খরচে এই করা যায়। যেমন আমরা এই গত যেদিন আমাদের হয়েছিল এই শুনানির দিন আমাদের 10 জনকে আনতে হবে। তো 10 জনকে আনতে হবে, আবার আমি সহ আর 12-13 জন। তো আমাদের কথা ছিল যে 12-13 জন একসাথে আসলে একটা হাইয়েস্ট গাড়ি ভাড়া করলেই ভালো হয়। তখন হাইয়েস্ট গাড়ির ভাড়া দেখলাম প্রায়, আমরা যদি সিএনজিতে আসি তার ডাবল। পরে কষ্ট করে আমরা সিএনজিতে আসলাম। তখন আমাদের মধ্যে কাজ করছে এটা, যে মানুষ আমাদেরকে বিশ্বাস করে একটা টাকা দিছে। হ্যাঁ, আমরা খরচ করলে হয়তো কিছু করতো না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যত কষ্ট করে কাজটা করা যায় ওইটা। এর জন্য যে আমরা প্রত্যেকটা কাজে চেষ্টা করব উদাহরণ সৃষ্টি করতে, যে মানুষের জন্য কাজ করতে হলে এইরকমভাবে করতে হয়। আমরা ওই যে একটা আদর্শের চাইতে আরও বড় কিছু ওইখানে কাছাকাছি চেষ্টা করব, বা ওইখানে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো, বা ওইখানে যাওয়ার চেষ্টা করব। এই চেষ্টাগুলো সব কিছু আমাদের সমস্ত কিছুগুলো ওই চেষ্টা থাকবে এই কারণ দেশের যে অবস্থা, এই অবস্থায় যদি এই দেশকে বাঁচাতে হয়, মনে করি প্রথমত হচ্ছে, যদি এখন যেহেতু এমপি ইলেকশনের বিষয়টা আসছে, এমপিদের আসছে, এই 300 জন এমপিকে আসলেই ভালো হতে হবে। এই ভালো না হলে এই দেশকে, আমি নিশ্চিত এই দেশকে ভালো বাঁচানো যাবে না। বাঁচবো আমরা অসুস্থ হয়ে ধুকে বাঁচবো। তো ওই জায়গা থেকে আমরা ওই চর্চাটা করতে চাই, এবং ওই চর্চা করতে গিয়ে প্রার্থী হিসেবে আমাদের যত রকম, শুধু কথা না, আমরা প্রথমত এখন কথা বলবো, তারপরে যেখানে যতটুকু এখানে চর্চা করব, তারপর আমরা যদি কোনো কারণে মানুষ আমাদের উপরে ভরসাটাকে বিশ্বাস করে, আমরা আসলেই করে দেখাবো যে মানুষ ইচ্ছা করলে, এমপি ইচ্ছা করলে এগুলো করতে পারে, যত রকম ভালো কাজ। আমরা এইভাবে বলি যে ঢাকা 4-এ 3.5 লক্ষ ভোটার, 15 লক্ষ মানুষ। এখন তো আমরা কথায় কথায় যেমন কিছু হলে মানুষকে দোষ দেয়, যে মানুষে এটা ভালো না, মানুষ ওইটা ভালো না, মানুষ ড্রেন ময়লা করে, সব ঠিক আছে, এটা সত্য। কিন্তু আমি জীবন দিয়ে দেখছি, এই মানুষকে ভালো করার জন্য বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটা বা কোন নেতা 1 মুহূর্তের জন্য ভাবছে? আমরা জোর দিয়ে বলতে পারবো, তাদের সবার সামনে বলতে পারবো, যে কেউ এ পর্যন্ত 1 মুহূর্ত ভাবে নাই যে এই মানুষকে ভালো করার জন্য, সত্যিকার থেকে মানুষ ভালো হয়। যে যখন দায়িত্বে গেছে, ক্ষমতা গেছে, চেষ্টা করছে মানুষের এই সংকটকে পুঁজি করে, বা এইটাকে পুঁজি করে তার ব্যক্তিগত জীবনযাপন বা তার আরামায়েশ ভোগবিলাসিত করার। ওই জায়গাটা বড় রকম ধাক্কা দেওয়ার জন্য আমার অন্তত ইলেকশন আছে। এবার আমরা বললাম, যেমন 15 সালে ইলেকশন করেছিলাম আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে,
এইবার কিন্তু আমি প্রকাশ করেছি, আমি বলছি প্রথমে যে আমি ইলেকশন করতে চাই, তারপর বন্ধুরা সবাই জড়ো হয়েছে। এই যে আমার পেছনে আমি বলার পেছনে আমার ওই বিষয়গুলো কাজ করছে যে তার মানে তো আপনার পলিটিক্যাল ওরিয়েন্টেশন নতুন না, আপনি আগেও নির্বাচন না, করেছেন, হ্যাঁ, এখন সংসদ সদস্য হতে চাইছেন। আপনি সংসদ সদস্য হলে কি আপনার এলাকার সকল সমস্যা মিটে যাবে? প্রথমত মনে হয় এলাকার সংকটের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে এমপির কিছুই করার নাই, এটা সত্য কথা, মানলাম। কিন্তু ওই সকল সংকটগুলার যেই প্রতিষ্ঠানগুলো করে সংকটের সমাধান, ধরেন সিটি কর্পোরেশন, ওয়াসা, গ্যাস, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যা পুলিশ যাই আছে, এইগুলো তো তার একটা প্রভাব আছে তার অঞ্চলে। এখন আমার যেটা পর্যবেক্ষণ, কেন তারা পারে না, মানে কথা দেয় নির্বাচনের আগে কিন্তু পরে পারে না। যেমন পারে না তার তো আমি উদাহরণ, যেমন এই এখনকার যারা সবচেয়ে প্রভাবশালী দল তারা বলছে যে গত 17 বছরের অভিযোগ করছে, কিন্তু আমি তো বলবো 50 বছরের অভিযোগ। আমার তো খেয়াল আছে 30-35 বছর যাবৎ, তখন তো তারা প্রত্যেক দলের এমপি ছিল, তখন তো পারে নেই। আমরা আমাদের এলাকায় বিশ্বাস করেন 1 ইঞ্চি পাবলিক প্লেস নেই, 1 ইঞ্চি, মাঠ তো দূরের কথা, তো পারে না কেন? সেই ক্ষেত্রে না পারার পেছনে আমি যেটা প্রধানত মনে করি যে ওই যে এমপি হয়ে যাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর যে নানাভাবে একটা হলো আসে আর একটা হলো সে যায়। আসে হচ্ছে যে নানা রকম অবৈধ টাকা পয়সা আসে, একটা টেবিলে নিজেদের উপর দিয়ে নানাভাবে আসে। আর যায় হচ্ছে নানা জায়গায় তার নিজে সে অথবা তার লোকজন গিয়ে নানা জায়গায় নানা রকম সুবিধা নেয়, চাঁদাবাজি করে, নানা কিছু করে। এই যে আসা এবং যাওয়া, এই দুটা যদি কেউ বন্ধ করতে পারে কোনো এমপি, এবং ওনার কাছে যে ক্ষমতা আছে, আমার ধারণা ওই এলাকার সংকটের অর্ধেক এমনি মিটে যাবে। এত এমপি হলো, তারা সমস্যার সমাধান করতে পারলো না, আপনি কি এমন করে ফেলবেন যাতে আপনার সমস্যাগুলো সমাধান হবে? মানে কোন জায়গায় আপনি তাদের চেয়ে আলাদা? সেটা হচ্ছে যে আলাদা কি না জানি না, সেটা হচ্ছে যে ওই যে বললাম, ওই লোভ যদি সামলাতে পারে কেউ, তাহলে সেই ক্ষেত্রে, এবং মানুষ যদি বিশ্বাস করে যে এই লোক লোভী না এবং এই লোক আমাদের জন্য আন্তরিকভাবে কাজ করছে, সেই ক্ষেত্রে আমি সেই ভরসা নিয়ে আসছি। আমি জানি না কী হবে। আপনাকে কি আপনার এলাকার লোকজন বিশ্বাস করে? সেটা তো বলতে পারবো না, সেটা তো মানুষ বলতে পারে। না, আপনার নিজেরও নিশ্চয়ই এক ধরনের মূল্যায়ন আছে। মানুষ বলে, মানুষ যেমন আমরা 15 সালে ইলেকশন করছিলাম, এই আমার তো ইলেকশনে জোর জবরদস্তি করে নিয়ে গেল, অনেকে দেখলে বলে যে খুব কষ্ট লাগলো, তুমি যদি ইলেকশন পাস করে দাও তাহলে আমাদের কাজগুলো তো সহজ হতো। এটা অনেক শুনি। যেমন অনেক দোকানের চা খাইতে গেলে কোনো দোকান আমার চায়ের বিল নেয় না, এটা জোর জবরদস্তি দিলেও নেয় না। অনেক সময় অটোতে চলি, উঠতে গেলে বিল নিতে চান, আমার জোর করে দিতে হয়। এখন এটা জানি না কি বিশ্বাস কি ভালোবাসা জানি না, এইগুলো আছে মানুষের মধ্যে। আপনার রাজনৈতিক শত্রু তৈরি হয় না? আপনি যখন সংসদ সদস্য হতে চাইবেন তখন তো নানা রকম রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়। আপনার প্রতিপক্ষে শক্ত রাজনৈতিক দলের প্রার্থী আছেন, এবং আমরা শুনি পেশি শক্তি, কালো টাকা কিংবা অর্থনৈতিক একটা শক্তি। আপনি মাত্র 4 লাখ টাকা দিয়ে নির্বাচন করবেন। সেই যে প্রতিপক্ষের শক্তি, পেশি এবং অর্থ, সেই ধকল সামলাবেন কি করে? প্রথমত আসলে আমি মনে করি না আমার কোনো শত্রু আছে, এটা আমি আক্ষরিক অর্থে মনে করি না। আমার কোনো শত্রু নাই, কেউ আমাকে শত্রু ভাবতে পারে, এবং এই যে কেউ শত্রু ভাবতে পারে এই ভাবনাটা তো তার মধ্যে আসে না। এই বাংলাদেশ বা এই সমাজের মধ্যে দীর্ঘদিনের চর্চা থেকে তার মধ্যে এই বোধটা হয়েছে। কেন বললাম আমার শত্রু নাই? প্রথমত আমার সাথে কারো কোনো বিষয়ে দ্বন্দ্ব নাই, এবং এটা আপনাকে বলছিলাম যে আমি ছোটোবেলায় সন্ত্রাসের ভেতর দিয়ে বড় হয়েছি, আমরা সন্ত্রাসের শিকার হয়েছিলাম, এবং আমি যে বলছিলাম যে আমি পুলিশ হয়ে বড় হয়ে পুলিশ হবো, এর পেছনে আমার কিছু লোকজনের ছিল যে আমি একসময় মনে করতাম বড় হলে এদের প্রতিশোধ নিব। কিন্তু যখন বড় হয়েছি, যখন বুদ্ধি বাড়ছে, যখন চিন্তা চেতনার একটু পরিপক্কতা আসে, তখন এক ধরনের মনে হচ্ছে তারা আসলে অসুস্থ। ওই জায়গা থেকে আমি বিষয়টা দেখি। আর দ্বিতীয়ত এমপি ইলেকশন করতেছে, এটা আমি আসলে প্রতিযোগী ভাবি না। অনেকে সবাই তো বলবো প্রতিযোগী। আমি মনে করি যে ওই অঞ্চলের 3.5 লক্ষ ভোটার এবং 15 লক্ষ মানুষ, ওই 15 লক্ষ মানুষের জন্য এই 8 জন সেবা করার জন্য এগিয়ে আসছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, আক্ষরিক অর্থে অভিনন্দন জানাই। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আমি বুঝি, ওইখানে অনেকেই এই কাজটা করতে আসে না, উল্টো কাজটা করতে আসে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত কিছু যদি আমি আমার অঞ্চলের মানুষকে বোঝাতে পারি বা উপলব্ধিতে নিতে পারি যে আসলে ভাই আমি প্রতিদ্বন্দ্বী না, আমরা এই 8 জন, আমি মনে করি অন্য 7 জনও মনে করবে যে আমরা আসলে এই সেবা দিতে আমরা একেবারে সহায়তা করতে আসছি। বা একটা যে বিষয় চিন্তা করেন, আমাদের গণতন্ত্রটা একটা দুর্বলতা আছে। যেমন আমাদের এখানে 3.5 লক্ষ ভোটার, আমরা আশা করছি যদি মানুষ ভোট দিতে আসে, তো যেই সংখ্যায় আসবে, যে নির্বাচিত হবে সে কিন্তু সংখ্যালঘিষ্ঠ প্রতিনিধি, খুব বেশি তো হবে না, তাহলে সংখ্যাগরিষ্ঠতার বাইরে, আর ভোটার ছাড়া তো অনেক। এখন যদি ওই আর বাদবাকি 7 জন, যে এখন 7 জনের ভোট হিসাব করলে তো সংখ্যাগরিষ্ঠ তারাই। এখন ওই যে যদি আমি এই সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি হয়ে 7 জনের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং অন্য মানুষ যদি তাদের উপরে এক ধরনের করতে চায়, এবং
যে ভোটার আমি পেলাম, ধরেন আমি পেয়ে ওই সংখ্যাগরিষ্ঠ মানুষকে তার কথা শুনলাম না, আমার ভোটারও তো আমার প্রতি সন্তুষ্ট না। এটা হয়, যেমন বলে। এখন আমরা হচ্ছে কি ওই জায়গাগুলো ভাঙতে চাই। যে বললাম যে আমি এইবার এই এমপি ইলেকশন করতে চাই, আমি বলছি আমি ইলেকশন করব, যে সমস্ত কিছু ভাঙার জন্য এই প্রস্তুত হয়ে আছি বা প্রস্তুতি নিচ্ছি। যে এইসব জায়গাগুলো না ভাঙলে, যে আমি বারবার বলছি যে এইসব জায়গাগুলো না ভাঙলে আমাদের আগানো আসলে সম্ভব না। দিন দিন নানাভাবে পেছানো, এবং এই নির্বাচনও আমাদের পেছাবেই, আগাবে না। আপনার ফ্যামিলি যখন শুনলো আপনি নির্বাচন করবেন, তখন তারা কি বললেন? আমার এই মেয়ে, বউ, ওরা আমার প্রায় সব কাজেই মানে হাঁ দিয়ে রাখছে। ওরা তারা বুঝছে যে আমার দ্বারা কোনো অপরাধ বা ভুল করা না। আমার মা ভয় পেয়েছিল। মা ভয় পেল, এবং যখন হাদি মারা গেল আরও বেশি ভয় পেয়েছে। আমাকে বাবা এই সময় যাওয়া দরকার টরকার নাই, এমনি আসো, ভালো থাকো, এটা বলছে এই পর্যন্ত। কিন্তু আমার মাও আমার চিনে যে ওতে যাবেই। কয়দিন আগে যখন আমরা যে এই রায় পেলাম, তখন আমার বলতেছে, কয় তুই যদি এমপি হস তাহলে এই কাজগুলো কিন্তু করিস। কি কি কাজের ডিমান্ড দিল আপনার মা? না, সে ওই যে আমাদের এলাকার সমস্যা হচ্ছে যে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা নানা জানে বলে, আপনাদের এলাকার সমস্যা কি বলেন। আমি পাল্টা বলি যে কোন সমস্যা নাই যেখানে এখানে আমাদের নাই। এমন কোনো সমস্যা নেই যে আমাদের এখানে, সমস্ত সমস্যার মধ্যে আমরা বসবাস করি। তো আমাদের এই অঞ্চলে বেশি মানুষ হচ্ছে যার ধরো এখন আমাদের পানিটা ভালো, এই পানির কথা সে ভুলে গেছে। আমাদের বাসায় গ্যাস থাকে, গ্যাসের কথা মনে নেই, কিন্তু আমাদের অঞ্চল বেশিরভাগ গ্যাসের অবস্থা ভয়ঙ্কর রকম খারাপ। তো আমার মায়ের যখন দেখছে রাস্তার সমস্যা, আবার তাই সে একটু অসুস্থ, আসার সময় ঝাঁকি খায়, সেই রাস্তার কথা বলছে, রাস্তাটা যেন ভালো হয়। আপনি যে এত ভালো ভালো কথা বলছেন, নির্বাচনের আগে তো সকল প্রার্থী এরকম ভালো ভালো কথা বলে, নির্বাচনের পর তো আর জনগণের কথা মনে পড়ে না, ভুলে যায়। যেমন আমি গত পরশুদিন একটা চায়ের দোকানে আলাপ করছিলাম। ওই যে আমরা বলছিলাম যে আমরা এই নির্বাচনে আসার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা অনেক কথা যেন মানুষ বলে। কারণ আমি তো সাধারণ স্বতন্ত্র প্রার্থী, এবং আসলে সাধারণ ঘরের ছেলে, আমি বুঝছি অনেক বলবে। কিন্তু তারপরে আমাদের সমাজে যেই দীর্ঘদিনের চর্চা, যদি আমি এমপি প্রার্থী, তারপর মনে হয় মিজান আগে হইলেও সাধারণ, এখন মানে সাধারণ না। ওই যে চায়ের দোকানও আমার সাথে ভালো মতো প্রশ্ন করছে না, কঠিন প্রশ্ন করছে না। পরে আমি মোটা দাগে বললাম, নির্বাচন, আপনি যে কথা বললেন, নির্বাচনের আগে সবাই তো ফেরেস্তা, নির্বাচনের পরে শয়তান হয়ে যায় সবাই। এখন কথা হচ্ছে, আমি প্রার্থী হিসেবে বলছি আমি শয়তান হব না। এখন আমি তো বললে হবে না, আপনি তো এই এলাকার ভোটার বা মানুষ। এখন এই শয়তানি আটকান যায় কীভাবে, সেইটা চিন্তা করেন। আমি হচ্ছে আর অন্য কোনো কথা বলবো না। শয়তানি আটকানো যায় কীভাবে, মানে একটা মানুষ ক্ষমতা পাওয়ার পর কীভাবে সে মানুষ থেকে দূরে সরে যায়, কীভাবে দুর্নীতি করে, লুটপাট করে, এটা কীভাবে বন্ধ করা যায়, আমি শুধুই বললে হবে না, আপনারা ভাবেন। এবং সেই ক্ষেত্রে আমি এই পর্যন্ত এই ঝুঁকি নিতে রাজি আছি, বা এই পর্যন্ত বলতে রাজি আছি যে যদি আমি শয়তান হয়ে যাই, যেটাকে বলে খারাপ, মানে লুটপাট, দুর্নীতি, যত আমরা এমপিদের বিরুদ্ধে যা শুনি, ওইটা হয়ে গেলে প্রমাণ দরকার নাই, যে কোর্টের প্রমাণ হতে হবে, তারপর বিচার। যদি ওই অঞ্চলের মানুষ মনে করে যে আমি জানে এই মানে কম না, ধরো আমার এখন যেই জীবনযাপন, এই জীবনযাপনের বাইরে যদি সামান্যতম পরিবর্তন হয়, যদি আমার এখন সর্বোচ্চ জুতাকে 1300 টাকা, যদি 2300 টাকা হয়, ওইটা যদি মানুষকে প্রশ্নের উত্তর ঠিক মতো না পায়, আমি সর্বোচ্চ তার শাস্তি নিতে আছি, একটা ফাঁসি। আমার জুরাইনের একটা এই জায়গা আছে বিক্রম প্লাজা, ওইখানে। এটার পেছনে কারণ হচ্ছে ওই যে আমি বারবার বলছি যে আমাদের দেশটা বা সমাজটা এই পরিমাণ খারাপ হয়েছে, এখন যদি বড় রকমের ধাক্কা না আসে মানুষের মধ্যে এবং এই সামগ্রিক সমাজে, তাহলে এই দেশকে রক্ষা করা খুব কঠিন। তো ওই ঝুঁকি আমি নিতে চাই, বা ওই পর্যন্ত কথা আমি দিতে চাই। একজন মিজানুর রহমান সংসদ সদস্য হয়ে গেলে, এবং হাইপোথেটিক্যালি যদি ধরে নেই যে আপনি আপনার ভালো ভালো কথা ভুলে যাবেন না, আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, কিন্তু এই 300 জন সংসদ সদস্যের মধ্যে একজন মিজানুর রহমান থাকলে কি সামগ্রিক দেশের পরিস্থিতির পাল্টাবে? অবশ্যই পাল্টানোর কথা না। যেমন আমার এই বিভিন্ন কারণে, পরিবেশ আন্দোলনটা নানা কারণে আমি বিভিন্ন অঞ্চলে, গ্রামের গঞ্জে নানা কারণে যাওয়া হয়। সেখানে সাধারণত ঢাকা দিকে তাকায় থাকে। আমি অনেক সময়, যেমন গত 2 বছর আগে আমি সুতাং নদীর পাড়ে গেছিলাম। সুতাং নদী কয়েকটা বড় বড় কোম্পানি পুরো নদীটাকে শেষ করে দিয়েছে। নদী শেষ হলো, নদীর আশেপাশে মানুষের জীবনের সমস্যা হচ্ছে, তার ঘরের চাল নষ্ট হয়ে যায় দূষণের কারণে। পরে বললাম আপনারা কিছু করেন, ভয় পায়। বললে ঢাকায় যদি কিছু হতো তাহলে আমরা সাহস পেতাম। তো আমাদের একদিকে সৌভাগ্য যে আমি ঢাকায় জন্মাইছি। ঢাকার বেশ কয়েকটা আসনের মধ্যে আমার একটা আসন। আবার এটাও ঠিক, খারাপ যেমন সংক্রমণ দ্রুত ছড়ায়, আমার ধারণা ভালো ছড়াবে। যদি আমার মনে হয় আমরা যদি ওই কাজটা করতে পারি, এবং আমরা যদি জীবন ঝুঁকি নিয়ে বাদবাকি 300 জন এমপির মধ্যে, বাদবাকি 299 জন এমপির মধ্যে যদি কেউ খারাপ হয়ে যায়, আমরা যদি সেই মেসেজটা আমার এলাকার মানুষ এবং দেশের মানুষকে দিতে পারি, সেটা অনেক বড় প্রভাব রাখবে আমার মনে হয়। এবং আমি আরেকটু খুলেই বলতে চাই, ওইটা রাখার জন্য শুধু প্রভাব না, আমার ব্যক্তি মানুষ হিসেবে আমি বুঝি এই 300 জন যদি ভালো না হয়, তাহলে আমার দেশের অবস্থা ভালো হবে না। তো সেক্ষেত্রে আমি মানুষ হিসেবে যতটা করা যায়
সেটা আমি একটা কথা বারবার আসছে, জীবন ঝুঁকি নিয়ে হলেও করব। আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, বারবার ঝুঁকির কথা বলতেছেন, মানে ঝুঁকিটা কেন? আপনি তো মানুষের জন্য কাজ করতেছেন, আপনি ভালো কাজ করার চেষ্টা করতেছেন। না, স্বাভাবিক, এটা তো হবেই। ধরেন একটা মানুষের যে মানে খুব আরামায়েশে জীবনযাপন করছে, তার জীবনযাপনে যদি ধাক্কা লাগে, সে তো যে, এবং আমি ওইটা বলছি অবশ্যই, এটা প্রয়োজনে চিকিৎসাবিদ যারা আছে, মনোবিজ্ঞানে তারা এটা পরীক্ষা করতে পারে। যারা অধিক সম্পদের মালিক হয়ে যায় তারা আসলে সুস্থ না, নানা বাস্তবতায়। আমি মাঝে মাঝে কোনো কোনো সময় খুব খুব ধনীদের জীবনযাপন খেয়াল করার চেষ্টা করি। তাদের জীবনযাপন দেখে দেখে মনে হয় আসলে তারা এই সামগ্রিক জীবনযাপনে এই অর্থের সম্পদের কারণে তারা আসলে সুস্থ, মানে মানুষ হিসেবে যে একটা আরামদায়ক জীবন সে পাচ্ছে না। এখন ওই জীবন থেকে যেহেতু পাচ্ছে না, সে অসুস্থ, সে মনে হচ্ছে ওইটাই মনে ঠিক। এই ঠিকে যে কেউ যদি আঘাত দেয়, এবং আমি তো যদি আমি শব্দটা শুনতে খারাপ শোনাচ্ছে, আমরা চর্চা করে অভ্যস্ত, কিন্তু এখন বলতে হচ্ছে যেহেতু একজন প্রার্থী হবে, আমি ওটা করবই। এছাড়া করবো এই জন্য আমরা এই নির্বাচনটাকে আমরা ঘোষণা দিব যে আমরা এই নির্বাচনটা আগামী প্রজন্মকে উৎসর্গ করতে চাই। আমাদের সন্তানদের বাঁচাতে হলে এছাড়া কোনো উপায় নেই। আমি একে খুব দৃঢ়ভাবে বলতে পারি। শুধু আমি একা ভালো হলে কোনো কাজ হবে না, বা একজন, যে কোনো একজন, দুজন, পাঁচজন, দশজন এমপি ভালো হলে কাজ হবে না। পুরো দেশের সিস্টেমটা, এবং নির্বাচন করতে এসে দেখলাম সিস্টেম আরও বাজে অবস্থা। মানে এই বাজে অবস্থা যদি বড় রকম ধাক্কা না দিলে এই দেশ ঠিক করা যাবে না। এবং সেই ধাক্কায় যদি আমার জীবন চলে যাক, জীবন চলে গেলেও সমস্যা নেই। যদি ওই জীবন চলে যাওয়ার পেছনে যেই কারণগুলো, এইগুলো যদি দুজন মানুষের মধ্যে প্রভাবিত হয়, তাহলে আমার ভালো লাগবে আর কি, মরে গিয়েও শান্তি পাবো। নির্বাচনী ক্যাম্পেইনে কি করবেন? যেমন আমরা একটা ভেবে রাখছি, আমাদের নির্বাচন ক্যাম্পেইনে যেন একজন মানুষের বিরক্ত উৎপাদন না হয়, সেই জন্য একজন মানুষের যেন তার কোনোরকম স্বাভাবিক জীবন চলাচলের জীবন ব্যাঘাত না ঘটে, এইটা চিন্তা করে আমরা ভাবছি আমাদের নির্বাচনে ক্যাম্পেইন করবে এমন একটা গ্রুপ, সেটা 2 জন, 5 জন, 7 জন, যতজন হয় তারা আগে প্রচার করে যাবে যে আমাদের এই স্বতন্ত্র প্রার্থী আসছে আপনাদের সাথে কথা বলতে। আমি প্রার্থী হিসেবে একা কথা বলবো মানুষের সাথে। কারণ এটা করবো এই জন্য, প্রথমত আমাদের যেই প্রচলিত ব্যবস্থা, শত শত মানুষ যাচ্ছে, তার পেছনে অনেক গাড়ি ঘোড়া, তার স্বাভাবিক জীবনযাপন নষ্ট হচ্ছে। ওইটা যেহেতু মানে জনগণের প্রতিনিধি কাজ তো জনগণের কাজ করা, এবং সে যদি এই আগেও যদি সে না খেয়াল করে এটা, তার শেষ পর্যন্ত ওইটা রয়ে যাবে, রেসটা ভবিষ্যতে রয়ে যাবে। তখন তো ক্ষমতা পেলে তো সে আরও তার ক্ষমতার দম্ভেই সে অনেক কিছু দেখতে পারবে না, এখনই যদি না পারে। তো আমরা বারবার বলছি আমরা প্রত্যেকটাতে ধাক্কা দিতে চাই। সেক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় আমরা এমনভাবে করবো যাতে একজন মানুষ আসলে গাড়ি তো আটকাবোই না, যদি অন্যভাবে যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন বিরক্ত না হয়, সেটাই করবো। আর ওই যে আমরা বললাম প্রার্থী হিসেবে একা যাবো, এই জন্য আসলে কি যে ধরুন অনেক মানুষ নিয়ে গেলে না, ওই মানুষের যে আসল কথাটা বা মানুষের যে নির্ভয় কথাটা বলতে পারে না। আমরা আসলে মানুষের কথাটা শুনতে চাই, শোনার জন্যই আমি প্রার্থী ভোটার লাগে একা একা গিয়ে কথা বলবো। আপনি এই যে ওয়াসার প্রতিবাদটা করে, ডেঙ্গুর সময় প্রতিবাদ করে এক ধরনের তারকা খ্যাতি পেয়েছেন, এই নির্বাচনে যাওয়ার মধ্যে দিয়ে কি আপনি সেই তারকা খ্যাতিটা খানিকটা ব্যবহার করতে চাইলেন? ওইটা তো আমার সামগ্রিক জীবনযাপনের অংশ। যদিও আমার বন্ধুরা এই কাজ করতে গিয়ে আমার উপর খুব রাগ। আপনি কাজ করতে যে আপনার জীবন তো অনেক কাজ আছে, কোনো ছবি পাই না। আমি বললাম ভাই দেখো, আমি অনেক সময় বলি যে আমি হয়তো এই পর্যন্ত আসছি এই যে প্রচার না করার ওই জায়গা থেকে, তারপর যতটুকু হয়েছে এগুলো হয়ে গেছে, আমি চাই না কোনো সময়। মানে আমি আসলে চাই না, আমি কেন জানি আমার মানে কেন জানি না, আমার মনে হয় কি যে এই যে না চাওয়ার পেছনে যে একটা শক্তি তৈরি হয় মানুষের ভেতরে, আমার মনে হয় এটার গুরুত্ব অনেক বেশি। এবং যদি অনেক বড় পরিবর্তন ঘটে, মনে হয় এইরকম কারণে ঘটতে পারে। যদি যেরকম নানা রকম খ্যাতি দিয়ে যদি কিছু হয়, আসলে ওইটার খ্যাতিতে মনে হয় খুব ভালো কিছু হয় না আমার মনে হয়। এই যে আপনার সামগ্রিক ভাবনা চিন্তা এখন যে নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন কি হবে সঠিক সময়ে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কি হবে? এইটা নিয়ে আশঙ্কা আছে, আমার নিজেরও আছে, মানুষের মধ্যেও আছে। কিন্তু আমরা লড়াইয়ের মধ্যে থাকতে চাই। না হলেও আমরা এই নির্বাচন যেমনই হোক আমরা থাকবো লড়াইয়ের মধ্যে। নির্বাচনের পরেও আমরা থাকবো। নির্বাচন যদি খারাপ হয় সেটা আমরা এই মানুষকে ভেতর থেকে ভেতর থেকে আর তো ভালো মতো বোঝা যাবে, তখন সেটা মানুষকে বলবো যে এই হয়েছে। নির্বাচনে যদি হেরে যান আপনি কি উদ্যম হারাবেন? অবশ্যই না। মানে নির্বাচনের যেমন আমরা পরিষ্কার করে বলি যে এখন আমরা যেই কাজ করি সেই কাজ যদি আমাদের 10 জন মানুষের কানে যায় বা খেয়াল করে, আমরা বিশ্বাস করছি এইটা যদি 30 জনের কাছে যায়, তাহলে আমাদের সাকসেস আমরা। কারণ আমাদের ওই এলাকায় যেই সমস্যা, প্রত্যেকটা ওয়ার্ডের সংকট প্রায় একই রকম। তো একই রকম সংকটে আমাদের 2-3-4টা ওয়ার্ডে আমাদের একটা ধরনের যোগাযোগ বা একটা খেয়াল করে মানুষ হয়তো একটু বেশি, বা অন্যগুলো একটু কম মনে হয়। তো এইটার মাধ্যমে আশা করি এটা বাড়বে। এবং আমরা এতটুকু বিশ্বাস করি যে আমাদের এই কাজের পরিচিতি বা কাজের পরিধির কারণে, বা এই যে এই বাংলাদেশের যেই সিস্টেম,
যে একজন ওই যেমন আমরা কালকে যেখানে গেছিলাম অন্তত পরিচয় দিতাম, কারোর সাথে কথা বলতে পারি নাই যে ভাই আগে তো আমরা গুরুত্ব দিতেন না, এখন আমরা আসি প্রার্থী হিসেবে, যে আমাদের এলাকার সমস্যাগুলো বলতে হবে মানুষের আপনার জানার জন্য। হয়তো বা নির্বাচনের পরে যদি আমরা আমাদের মানুষ গ্রহণ না করে, তখন আমরা বলবো যে নির্বাচন করেছিলাম, আমরা 200 ভোট পাইছি, 200 মানুষের প্রতিনিধি, আমরা কথা শুনতে হবে আপনার, আমরা লেগে থাকবো। এখন এই পর্যন্ত মানুষের বলা যায় না, কিন্তু আমার তো ধরেন 30-32 বছর যাবত আমি রাস্তায় আছি, সরাসরি বুঝে শুনে রাস্তায় আছি। আশা করি যে যতদিন বাঁচবো ততদিন থাকবো, কারণ এই থাকবো এটা করে না, কারোর প্রতি দয়া দাক্ষিণ্য থেকে না। আমার সন্তানদের যদি আমি তাকাই, আমার সন্তানদের প্রতি দায় আছে আমার, বা পুরো দেশের মানুষের প্রতি দায় আছে। এই ভোটটা তৈরি হয়েছে, এই ভোটটা তৈরি থেকেই অনেক ধরনের আমাদের জীবনে, আমার পারিবারিক জীবনে টানাপোড়েন আছে, অনেক আর্থিক দৈন্যতা আছে, ওই অসচ্ছলতা আছে, এটার অনেক কষ্ট করতে হয়। কিন্তু একদিকে শান্তি আছে যে কেউ আঙ্গুল তুলে খারাপ কথা বলতে পারে না, গালি দিতে পারে না, এটা একটা শান্তি আছে। আরেকটা হচ্ছে দায়টা আমার কাছে বারবার অনুভূত হয়। অনেক সময় নিজের মধ্যে প্রশ্ন করে যে আমার কি ভালোবাসার প্রতি লোভ আছে, যে মানুষ ভালোবাসে বলে আরও বেশি বাসবে, তার জন্য আমি কাজ করি। আমি নিজের প্রশ্নের উত্তর করছি না, আসলে ভালোবাসার প্রতি আমার লোভ নাই। আমি আমার বন্ধুদের বলছি, তোমরা ভালোবাসো বা না বাসো, আমার ভাই দায় আছে, আমি দায় পরিশোধ করতে এই কাজগুলো করি। আর তোমরা যদি মনে করো বিশ্বাস হয় তাহলে কাজ করো, না হলে করো না। এরকমভাবে আর কি দেখি আর কি বিষয়গুলো। মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথাচলক পডকাস্টে আসার জন্য। আপনি এইভাবে কাজ চালিয়ে যাবেন, নিশ্চয়ই সামনের দিনে জনগণের ফলাফল যদি আপনার পক্ষে আসে, জনগণের রায় পক্ষে আসলে আপনি নিশ্চয়ই সংসদ সদস্য হিসেবে সংসদ ভবনে দেখতে পাবো। আপনাকে আগাম অভিনন্দন জানিয়ে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। কথা বলছিলাম মোহাম্মদ মিজানুর রহমানের সাথে, যিনি ওয়াসা মিজান নামে পরিচিত। তিনি সংসদ সদস্য হিসেবে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে, এবং তার প্রত্যাশা তিনি জিতবেন, কিন্তু না জিতলেও তিনি যে কাজগুলো করতেন সেই কাজগুলো করার জন্য উদ্যম হারাবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।